ভ্রমণ অফবিটের সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সান্দাকফু সিরিজের তৃতীয় তথা অন্তিম পর্বে থাকছে সান্দাকফুর সম্পূর্ণ বিবরণ এবং আমাদের অভিজ্ঞতা। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা পৌঁছেছিলাম বিকেল বেলায় আমাদের হোটেলে। তো হোটেলে মোটামুটি একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। তো যাই হোক, জায়গাটির নাম এবং বিবরণ সম্পূর্ণ থাকবে। আগে ভিডিওটা শুরু করা যায়। এখন বাজছে বিকেল 4:30। আমরা পৌঁছে গেছি সান্দাকফু থেকে মাত্র 2 কিলোমিটার দূরে একটি ছোট্ট জনপদ আল। এখানে যা দেখলাম সব শুদ্ধ মোট মিলিয়ে প্রায় ওই 10টা মতনই বাড়ি হবে, তার বেশি চোখে পড়লো না, বরং কমই হতে পারে। মোবাইলে তাপমাত্রা দেখাচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস। এখানে নাকি তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন পৌঁছে গেছি আলে। আলের পৌঁছানোর পরেই দেখতে পাবেন ডান দিকে একটা ঢিপি মতন আছে। তো সেই ঢিপিটার উপরে উঠলে পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এখন আমরা সেখানেই বসে আছি। এই যে সামনে যে শৃঙ্গগুলি দেখতে পাচ্ছেন, প্রথমটা হচ্ছে লোৎসে, মাঝখানেরটি হচ্ছে মাউন্ট এভারেস্ট এবং সব থেকে ডান দিকেরটা হচ্ছে মাউন্ট মাকালু। হ্যাঁ, এটাই হচ্ছে বাংলায় একমাত্র জায়গা যেখান থেকে এভারেস্ট দেখা যায়। তবে এভারেস্ট নামটি একটি ঔপনিবেশিক নাম। বলা ভালো এটার নাম হওয়া উচিত ছিল মাউন্ট রাধানাথ সিকদার, কারণ এভারেস্ট তখন ভারতে এইসব পাহাড় মাপার কাজ করলেও এভারেস্ট কিন্তু মেপেছিলেন প্রথম রাধানাথ সিকদার। উনিও এভারেস্টের আন্ডারে কাজ করতেন। কিন্তু সবসময় যা হয়, এখনো চলে আসছে সেই প্রথা, সবসময় বড় অফিসারদের নামেই নামকরণ হয় এবং সেই সময়ও বাঙালি তথা ভারতীয়দের ছোট করেই দেখা হতো। এতদিন দার্জিলিং থেকে বা যেখানেই নর্থ বেঙ্গল থেকে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখেছি, কিন্তু এক ভয়ঙ্কর সৌন্দর্য কাঞ্চনজঙ্ঘা, এক বিশাল তার চেহারা নিয়ে সে দাঁড়িয়ে আছে এখানে। এখন বাজছে বিকেল 5টা। ইতিমধ্যে সূর্য অনেকটাই পশ্চিমে হেলে পড়েছে। এখন শীতকাল, তাই বেশিক্ষণ আলোও থাকবে না। এর মধ্যে দেখলাম কোথা থেকে একজোড়া মেঘ এসে হাজির হলো, সূর্যকে আড়াল করবার আশায়। সূর্যকে প্রায় ঢেকেও দিল। সূর্যের সামনে তারা যেন প্রহরীর মতো দাঁড়িয়ে রইল। প্রচন্ড কনকনে হাওয়া, হাত পুরো অবশ হয়ে যাচ্ছে কোনো রকমে ভিডিওটা করছিলাম। একটু আগেই ফোনে তাপমাত্রা দেখলাম প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস। মনে হচ্ছে যেন আজকে রাতে বেশ ভালোই ঠান্ডা পড়বে। আজকে একটা রাতই আমরা এখানে কাটাবো, কাল সকালে আবার আমরা নামতে শুরু করব। এখন বিকেল 5:30। সূর্য আরো হেলে পড়েছে পশ্চিম দিকে, আর একটু পরেই সে আজকের মতো বিদায় নেবে। মেঘগুলো আরো কাছাকাছি যেন চলে এসছে, আর এক অদ্ভুত লাল আভায় চারিদিক ভরে উঠেছে। এক কথায় যেন সত্যি মনে হচ্ছিল এটাই স্বর্গ, পৃথিবীতেই আসলে স্বর্গ আছে, তার জন্য অন্য কোথাও যাওয়ার দরকার নেই। দূরে সূর্য অর্ধেক নেমে গেছে, আর কিছুক্ষণের মধ্যে পুরোপুরি ডুবে যাবে। সামনে ঠিক মনে হচ্ছিল যেন কোনো সমুদ্র। এই যে দূরে যে দিগন্ত রেখা দেখা যাচ্ছে, সেটা আসলে মেঘের আস্তরণ। আমরা আছি মেঘের ওপরে, আর এইটা হচ্ছে নিচের মেঘগুলো। এই যে দেখুন, এখন প্রায় পুরোটাই সূর্য ডুবে গেছে, আর এই সূর্যাস্ত দেখাতে গিয়ে যেটা আপনাদের এতক্ষণ মিস করিয়ে দিয়েছিলাম সেটা এবার দেখাচ্ছি। এই যে ডান দিকে ক্যামেরা ঘোরাতেই চোখে পড়লো পৃথিবীর অন্যতম সব উচ্চ শৃঙ্গ, তাদের গায়ে লাল আভা, এবং আমাদের সব থেকে কাছে বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। এক রহস্যময় লাল আভায় সেজে উঠেছে ঘুমন্ত বুদ্ধ। এখন বাজছে 5:45। সূর্য অস্ত চলে গেলেও তার রেশ এখনো কাটেনি। মেঘগুলো আগের মতনই ওপরে আছে। এই ওপরের মেঘগুলো হচ্ছে ভূগোলের ভাষায় যাকে বলে স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউডস। আর নিচে দেখুন আরেক প্রস্থ মেঘ দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে ট্রোপোস্ফিয়ারিক গ্রুপ অফ ক্লাউডস। এগুলো হচ্ছে নিচের মেঘ। এখন সন্ধে 6টা। আমরা ফিরে চলেছি সান্দাকফুর দিকে। হ্যাঁ, এটা ফিরে চলেছি বললাম, তার কারণ হচ্ছে আমরা এতক্ষণ ছিলাম আলে। আল হচ্ছে সান্দাকফু থেকে 2 কিলোমিটার দূরত্বে একটি ছোট্ট জনপদ। সেখান থেকে পাহাড়ি রাস্তা বেয়ে এখন আমরা চলেছি আমাদের হোটেলের দিকে।
চারিদিকে ঘন জঙ্গল। রাত্রেবেলা টেম্পারেচার প্রায় -5 ডিগ্রিতে নেমে গেছিল। পুরো হোটেলটি মাঝে মাঝে ঘর ঘর শব্দে দুলে উঠছিল। বেশ রোমাঞ্চকর এবং তার সাথেই ভয়ঙ্কর পরিস্থিতি। যাই হোক, অবশেষে সেই ভয়ঙ্কর রাত্রির অবসান ঘটল এবং ধীরে ধীরে ভোরের আলো ফুটতে লাগলো। এখন বাজে সকাল 8টা। আমরা বেরিয়ে পড়েছি। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি গুরদুমের উদ্দেশ্যে। আজকে আমাদের নতুন গন্তব্য গুরদুম। ট্রেকিং এর পথে সান্দাকফু থেকে গুরদুমের দূরত্ব 12 কিলোমিটার। যারা সান্দাকফু থেকে ফালুট অব্দি যায় তারাও কিন্তু নেমে আসতে পারে গুরদুম হয়ে। গুরদুম থেকে সব থেকে কাছের জনপ্রিয় জনপদ হচ্ছে শ্রীখোলা। শ্রীখোলা থেকে সবসময় এনজেপি এবং দার্জিলিং এর রিজার্ভ গাড়ি অথবা শেয়ার গাড়ি পাওয়া যায়। আজকে আকাশ একদমই পরিষ্কার, পুরো ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমরা এবার ধীরে ধীরে নামতে শুরু করলাম। এখন শীতকাল, তার উপরে 12,000 ফিট উচ্চতা। বেশিরভাগ গাছই এখানে কিন্তু দেখুন শুকিয়ে গেছে। জায়গাটি বেশ গা ছমছমে এবং ভুতুড়েও বলা যেতে পারে, কারণ এখানে কোনো সবুজ গাছ দেখতে পেলাম। পুরো এলাকাটি জুড়েই সব গাছই শুকিয়ে গেছে। কিছুটা চলতে চলতে আবার একটা বড় রাস্তা পেলাম। বড় রাস্তা বলতে ওই আর কি পায়ে হেঁটে যাওয়ার মতন রাস্তা, তবে একটু বড়, জঙ্গলের রাস্তা নয়। এখন বেশ ভালোই ঠান্ডা আছে। সকালবেলায় তাপমাত্রা দেখাচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। আজকেও আগের দিনের মতনই সবার ব্যাগে একটা করে 1 লিটারের জলের বোতল নিয়ে নিয়েছি এবং তার সাথে আমাদের সবার কাছেই কিছু শুকনো খাবার আছে, অর্থাৎ কাজু, কিশমিশ এইসব। গুরদুম যেতে আজকে আমাদের সময় লাগবে প্রায় 3 ঘন্টার কাছাকাছি। ওখানে গিয়েই আমরা লাঞ্চ করব। আমাদের গাইডও আজকে আমাদের সঙ্গে আছেন। আজকেই আমাদের সাথে ওনার শেষ দিন। উনি গুরদুম অব্দি আমাদের সঙ্গে যাবেন, তারপর উনি ওনার নিজের গ্রামে ফিরে যাবেন ধোত্রে। দূরে এইবারের জন্য শেষবার দেখতে পেলাম ঘুমন্ত বুদ্ধকে। এরপর আর কিছুটা নামলেই কাঞ্চনজঙ্ঘা ঢেকে যাবে। এখানে পুরোটাই হচ্ছে সিঙ্গালীলা জাতীয় উদ্যানের অন্তর্গত। গাইডকে জিজ্ঞাসা করাতে জানতে পারলাম এইসব জঙ্গলে বেশ ভালোই বাঘ, অর্থাৎ চিতাবাঘ, তারপর ব্ল্যাক প্যান্থার এবং অবশ্যই এর সবার থেকে সব থেকে বেশি ডেঞ্জারাস ভাল্লুক আছে, এবং ভাল্লুকের পরিমাণ বেশ বেশি এখানে। এখানে জমিটা একটু ঢালু। আমি সবার শেষে নামছি, আর এই যে দেখুন এখানেও কাঞ্চনজঙ্ঘা এখন অব্দি দেখা যাচ্ছে। এরপরে হয়তো বেশিটা নিচে নেমে গেলে আর দেখতে পাবো না। তবে এখান থেকে অসাধারণ সব ভিউ, মানে এখানে যেন প্রত্যেকটা জায়গায় হচ্ছে ভিউ পয়েন্ট। এই যে এইবার একটু ঘন গাছপালা দেখতে পেলাম। এখানে ঘন গাছপালা চুইয়ে বেশ ভালোই রোদ আসছে। পুরোটাই গভীর জঙ্গল। তবে এই জঙ্গলটা একটু লক্ষ্য করে দেখবেন, আমাদের সমতলের জঙ্গলের মতো নয়, মানে নিচে অত ঘাস নেই। এটা হচ্ছে কনিফেরাস ফরেস্ট, পুরোটাই পাইন, ফার, রডোডেন্ড্রনের ভর্তি। কিছুটা চলার পর এইবারে হচ্ছে চারিদিকে বুনো বাঁশ গাছের ভিড়, এবং এই অঞ্চলটা গাইড বললেন বিশেষ করে রেড পান্ডার জন্য বিখ্যাত। এখানে নাকি উনি আগে প্রত্যেকবারই রেড পান্ডা দেখেছেন। তবে আমাদের সেই সৌভাগ্য হবে কিনা আমরা জানি না। যাই হোক, দেখা যাক আগে। এই কচি বাঁশ গাছগুলো খেতেই নাকি রেড পান্ডা এখানে নাকি দলে দলে আসে। তবে আমাদের কপালে সেই সৌভাগ্য জুটল না, আমরা একটাও দেখতে পাইনি। কিছুটা যেতেই এবার হঠাৎ করে সামনে দেখুন একটা বেশ ফাঁকা জায়গা, জঙ্গলের ভেতর দিয়ে সামনে মাঠ মতন, সেখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি, পুরোটাই টিনের তৈরি। গাইড বললেন সামনে ওই বাড়িটি হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের একটি দোকান, মানে যারা ট্রেকিং এ আসে তাদের জন্যই এটা বানানো। কারণ সান্দাকফু থেকে গুরদুমের এই 12 কিলোমিটার পথে পুরোটাই হচ্ছে জঙ্গল, মাঝখানে কিচ্ছু নেই, কারণ পুরোটাই হচ্ছে সিঙ্গালীলা জাতীয় উদ্যানের ভেতরে। তো সেই জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখানে একটি দোকান করা হয়েছে। এখানে ট্রেকিং এ যারা আসে তাদের জন্য 2টো রুমও তৈরি করা আছে, মানে ওই 1 রাতের হোমস্টে বলা যেতে পারে। তবে এটা অফিসিয়াল কোনো হোমস্টে নয়, ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যেই যদি কেউ আসে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে এখানে রুম দেওয়া হয়। এখানে দেখলাম মোটামুটি চটজলদি সব খাবারই মোটামুটি পাওয়া যাচ্ছে, ম্যাগি, ডিমের টোস্ট, চা, কফি সব মোটামুটি। তো আমরা এখানে কফি এবং ম্যাগি খেয়ে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। এই দেখুন বলতে বলতেই বরফ দেখতে পেয়েছি। এটা আসলে কিছুই নয়, পাইপের জল
ওই ফরেস্ট ডিপার্টমেন্টের যে দোকানটা ছিল সেইটার জন্য যে জল আসে, সেই পাইপের জল রাত্রেবেলা জমে গেছিল, এখন আবার গলে গেছে। তো সেই পাইপের জলই এখানে বরফ অবস্থায় পড়ে আছে। যাই হোক, এগোনো যাক। কিছুটা নামতেই আবার সেই বাঁশবন। তবে আমাদের গ্রাম বাংলার সমতলের যে বাঁশবন, তার থেকে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে বাঁশ গাছের সাইজ বড় জোর 7 থেকে 8 ফুট, বেশি উঁচু নয়। তবে অন্যান্য গাছগুলো এখানে অনেক বড়। সেই বন জঙ্গল ভেদ করে আমরা আবার চলতে শুরু করলাম। এবার কিছুটা যেতে হঠাৎ দেখলাম সিঁড়ি করা আছে, পাথর দিয়ে দিয়েই সিঁড়িটা তৈরি। এখান দিয়ে আমাদের গাইড দেখালেন যে ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন, ওই যে দেখুন, ওইটা হচ্ছে গুরদুম গ্রাম, আমরা ওইখানে নামবো। মানে যেই পাহাড়টায় আমরা আছি, এই পাহাড়টারই একদম নিচে হচ্ছে গুরদুম, এবং তারও নিচে হচ্ছে শ্রীখোলা। ওখান দিয়েই বয়ে গেছে শ্রীখোলা নদী। এখানে যেতে যেতে আরেকটা কাণ্ড ঘটলো। কাণ্ডটা বেশ বড়সড়ই ছিল। আমাদের গাইড ওটাকে বেশ ম্যানেজ করলেন এবং বেশ মজারও হলো। আমরা গাইডকে জিজ্ঞাসা করলাম যে আমরা তো এখন পৌঁছে গেছি, আর মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে নিচে নামতে, তো আমাদের জন্য লাঞ্চ তৈরি করা আছে কিনা, গুরদুমের যে হোমস্টেতে আমরা থাকবো। তো উনি বেশ শুনে বেশ ফাপড়ে পড়লেন, বললেন যে না, উনি তো কিছু বলেননি লাঞ্চের ব্যাপারে। আমরাও পড়লাম মহা ফাপড়ে যে আমরা যদি ওখানে গিয়ে দেখি যে লাঞ্চ তৈরি হয়নি, তাহলে আমরা দুপুরে খাবো কি। তখন উনি বললেন যে দাঁড়ান, কোনো ব্যাপার না, আমি ওনাকে ফোন করছি। টাওয়ার পাওয়া গেল না যথারীতি, এই পাহাড়ের মাথায় তো আর টাওয়ার থাকবেও না, স্বাভাবিক। বললেন আমি আগে নিচে নেমে যাচ্ছি দৌড়ে দৌড়ে, ওখানে জিজ্ঞেস করে আসছি, আপনারা এই জঙ্গলের পথ দিয়েই আসুন, কোনো ব্যাপার না। কারণ একটাই রাস্তা আছে পাথুরে, যেটা সোজা গুরদুম গ্রামে যায়, মাঝখানে আর কোনো রাস্তা নেই। তো উনি দেখলাম ওই পাহাড়ের পথ বেয়েই তত্তর করে দৌড়ে দৌড়ে নেমে চলে গেল। আমরা বেশ হাঁটছি, হাঁটতে হাঁটতে কখন যাই না, প্রায় 40-50 মিনিট পর প্রায় তখন গ্রামের কাছাকাছি চলে এসেছি। উনি দেখি না আবার হাঁপাতে হাঁপাতে দৌড়ে দৌড়ে ওপরে উঠছে। বললেন যে না, কোনো অসুবিধা নেই, উনি বলে এসছেন আমাদের জন্য লাঞ্চ তৈরি হচ্ছে। এই আতিথেয়তাগুলো মানে সত্যি খুব ভালোই লাগে এইসব এলাকায় এলে। যাই হোক, অনেক গল্প হয়েছে, এবার সামনের দিকে এগোই, নালে এবার পাহাড়কে পড়ে যেতে পারি। এই যে গুরদুম গ্রামে ঢোকার মুখেই এখানে কিছু বৌদ্ধ ফলক লাগানো আছে, ওই উপাসনার জন্যই মনে হলো আমাদের। এই কিছুটা যেতেই প্রথমে গুরদুম গ্রামের 2-1টা বাড়ি চোখে পড়লো। এখানে বেশিরভাগ বাড়িতেই হোমস্টে দেখলাম আছে। আর এই দেখুন, যেতে যেতেই গাইড আমাদের এই গাছটি দেখালেন। এই গাছটি হচ্ছে চিরতা। আমাদের এদিকে এটা বহু প্রচলিত, যেটা চিরতার জল অনেকেই খায়। এরা নেপালি ভাষায় এটাকে বলে চিরাউকু। অবশেষে প্রায় 3.5 ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। গুরদুমে আমরা এই হোমস্টেতেই থাকবো। পুরো ছবির মতো মনে হচ্ছে লন্ডন বা সুইজারল্যান্ডের কোনো গ্রাম। আমার তো এক বাক্যে দেখেই বেশ ভালো লেগে গেল, এবং সব থেকে বড় কথা, প্রচন্ড পরিষ্কার গ্রামটা। প্রাচীনকালের গ্রামগুলির মতো এই গ্রামে কোনো গাড়ি চলার রাস্তা নেই। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই গ্রামে কোনো গাড়ি আসে না। গাড়ি আসে নিচে শ্রীখোলা অবধি, সেখান থেকে এই গ্রামের মানুষদের এখনো হেঁটে ওপরে উঠতে হয়। আমরা এবার ভেতরে ঢুকি। তবে এই হোমস্টেটি এখনো পুরোপুরি তৈরি হয়নি। আর 1 বছর পর উনি বললেন যে পুরোপুরি তৈরি হয়ে যাবে, তখন আরো ভালো লাগবে। কারণ দেখতে পাচ্ছেন যে বাইরে এখনো দেখুন রং করা হয়নি, সেই জন্য একদমই নতুন একটা হোমস্টে। এখানে নানা ধরনের পাহাড়ি ফুলে ভর্তি হয়ে আছে। এইখানে রিসেপশন এবং লাউঞ্জ তৈরি করা হবে, এগুলো একদমই হয়নি, এখন সবে তৈরি হচ্ছে। আর এখানেও দেখুন আমাদের যেটা দিয়ে উঠছি, সিঁড়িটা শুধু ঢালাই করা আছে, রং ঠং কিছু দেওয়ার। আর রুমগুলোই মোটামুটি বেশ ভালোই রং ঠং করে রেডি করা হয়েছে সবে। আচ্ছা, তো যাই হোক, এবার রুমের ভেতরটা একবার দেখিয়ে নিই। এইটা হচ্ছে রুমের বাইরে একটা বসার জায়গা, এখানে বসে আড্ডা মারতে পারেন, এরকম করা আছে। আর ভেতরটা এবার দেখিয়ে দিচ্ছি।
এই হচ্ছে রুমের ভেতর। এখানে আমরা যে রুমটায় ছিলাম সেখানে সব মিলিয়ে 3টে খাট দেওয়া ছিল, যেহেতু আমরা 3জন ছিলাম। সামনে বেশ বড় একটা জানলা দেওয়া আছে। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের। বাথরুমটাও বেশ পরিষ্কার। এখানে ওয়েস্টার্ন টয়লেট দেওয়া। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, গরম জলের এখনো ব্যবস্থা তৈরি করা হয়নি, তো বললেন যে এখানে চাইলে নিচ থেকে গরম জল পাঠিয়ে দেবে বালতি করে। যাই হোক, এখানে একটা সুন্দর ল্যাম্প দেওয়া আছে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে আমাদের সব মিলিয়ে রুমটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, আগের দিন রাতে খুবই টায়ার্ড ছিলাম, তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছি। আজকে সকাল সকাল উঠে পড়লাম। এখন বাজে সকাল 7টা। ইতিমধ্যেই আমাদের জন্য দেখলাম ব্রেকফাস্ট প্রায় তৈরি হয়ে গেছে। তো আমরা বললাম যে না, একটু পরেই আমরা ব্রেকফাস্টটা খাবো, এত সাত সকালে খেলে খিদে পেয়ে যাবে পরে। এই হচ্ছে কিচেন। নিচে নেমে একদম নিচে একতলাতেই হচ্ছে কিচেন এদের। আর এই পিছন দিকটায়, মানে হোমস্টের যে পিছন দিকটা, সেটা খুব সুন্দর করা আছে। পেছন দিকটা আসলে জঙ্গল, পাইন ফার এগুলো ভর্তি। কিছু ঝাউ গাছও চোখে পড়লো দেখলাম। এখানে একটা স্টোর রুম আছে সামনে, দেখতে পাচ্ছেন। রাতে বলেছিলাম দেখাবো, আমাদের রুম থেকে প্রচন্ড সুন্দর বাইরের ভিউ দেখা যায়। এই দেখুন, সেইটা সকালবেলা আপনাদের দেখিয়ে দিচ্ছি। বিশাল বড় একটা জানালা। এই যে সামনে অসাধারণ পাহাড়ের ভিউ দেখা যায়। না, কাঞ্চনজঙ্ঘা সেরকম কিছু নয়, এটা আসলে কাঞ্চনজঙ্ঘার উল্টো দিক। তবে এই ভিউটাও কিন্তু বেশ চমৎকার লাগলো। আমরা আজকে যে নিচে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন ওইখানে যাব, একদম এই পাহাড়টার নিচে। ওটাই হচ্ছে শ্রীখোলা, এবং তার পাশ দিয়েই বয়ে গেছে শ্রীখোলা নদী। শুভ সকাল। আমাদের ট্রেকিং এর আজকে শেষ দিন। এই পথ দিয়েই আমরা নেমে যাব আজকে শ্রীখোলায়। শ্রীখোলা থেকে আমাদের গন্তব্য হচ্ছে দার্জিলিং। সেখানে একদিন থেকে আমরা ব্যাক করব কলকাতায়। তো যাই হোক, এখানের যে রাস্তাটি সেটা একদমই পুরোটাই গ্রামের রাস্তা, এবং এই রাস্তাটায় দেখলাম প্রচুর লোকও চোখে পড়লো সকালবেলা। অনেকেই কাজে বেরোচ্ছেন এরকম। আর এখানে বেশ জঙ্গলটা বেশ ঘন জঙ্গল, চারিদিকে বেশ সুউচ্চ প্রাচীন গাছ। এখানে ঠান্ডাটা তবে একটু কম। এখন ফোনে দেখলাম তাপমাত্রা দেখাচ্ছে ওই 12°C এরকম সকালবেলা। তো সেটা ঠিকই আছে, মোটামুটি বেশি ঠান্ডা নয়। আর আমাদের এতদিন যা ঠান্ডার অভিজ্ঞতা ছিল, আমাদের বেশ আরামই লাগছিল এই ঠান্ডাটাই এখন এসে। এইবার দেখুন একটা বেশ ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলাম। এখানে বেশ বড়সড় একটা ধস নেমেছে। এই দেখুন, পুরো পাহাড়ের ঢাল বেয়ে একদম ওপর থেকে পুরো নিচ অব্দি আগাগোড়া পুরোটা একদম ধসে চলে গেছে। বেশ ভয়ঙ্কর কিন্তু জিনিসটা। যেতে যেতে এই পাহাড়ি ঝোড়াটি চোখে পড়ল, প্রচন্ড সশব্দে এবং তেজের সঙ্গে বয়ে চলেছে। নদীটিকে পেরোনোর জন্য একটা কংক্রিটের সাঁকো করা আছে। ওপার দিয়ে আরো কিছুটা গেলে, প্রায় 2 কিলোমিটার মতন এখনো আছে, ওপারে গেলে আমরা পাবো আরেকটি জনপদ। জায়গাটির নাম হচ্ছে তিম্বুরে। নামটি বেশ অদ্ভুত। যেতে যেতে এবার একটা বেশ দারুণ জিনিস চোখে পড়ল। জিনিসটা হচ্ছে, দেখুন, সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 8000 ফিট উচ্চতায় এক অদ্ভুত নিদর্শন। এখানে একটা বেঞ্চি এখানে করা হয়েছে, এবং এই বেঞ্চিটা উৎসর্গ করা হয়েছে শ্যাম বাহাদুর তামাং নামে একজন গাইডকে। এখানে লেখা আছে, দ্য গ্রেটেস্ট গাইড অফ অল টাইম। অন 11th of September 2024 he took his final breath. আমরা গেছি ডিসেম্বরে, তাই এটা ধরাই হচ্ছে যে কিছুদিন আগেই এটা হয়েছে। এবং এখানে আরো লেখা আছে, yet his spirit lives on in every trail, inspiring us to embrace the beauty of the wild, rest peacefully. এবং সব থেকে অবাক করার মতন ব্যাপার হচ্ছে, এটা যিনি করেছেন তার নাম হচ্ছে দ্বৈপায়ন ঘোষ, একজন বাঙালি, এবং তার বাড়ি হচ্ছে, তলায় লেখা আছে, সোনারপুর, কলকাতা। বেশ সুন্দর বাঙালি পর্যটক এবং এক গাইডের বন্ধুত্বের এক অদ্ভুত নিদর্শন আমাদের চোখে পড়ল।
এইখান দিয়ে রাস্তাটা বেশ খাড়া নেমে গেছে। আমাদের বাঁদিকে বড় বড় পাথরের চাই, আর ডান দিকে হচ্ছে শ্রীখোলা নদী। এই জায়গাটা মনে হলো কোনো হলিউডের সেটে চলে এসেছে। আমাদের এই উত্তরবঙ্গে অনেক জায়গা কিন্তু প্রায় সুইজারল্যান্ডের মতনই দেখাবে। এটা যদি নাম না বলতাম অনেকেই সুইজারল্যান্ড হিসাবেই ভুল করতেন এটার যদি ছবি তোলা হতো। তো এই জায়গাটি হচ্ছে তিম্বুরে। এখানে সব মিলিয়ে 20-25টি বাড়ি আছে, আর এই হোমস্টেটাও বেশ সুন্দর। তো যদি কোনোদিন ভবিষ্যতে আসা হয় তো এখানে উঠবো। জায়গাটি বেশ সুন্দর, একদমই নদীর ধারে, পাহাড়ের তলায়। বাকি এখানে যারা গ্রামবাসী তাদের সাথে আমরাও সেই গাড়িতেই শ্রীখোলা অবধি যাব। এই হোমস্টেটার সামনে গাড়িগুলি দেখুন দাঁড়িয়ে আছে। একটা গাড়ি যেটায় দেখুন দরজা খোলা, সব লোক উঠছে আস্তে আস্তে। তো এইটাতেই আমরা যাব। এইবারে এটাকে ভয়ঙ্কর অভিজ্ঞতা বলবো না সুন্দর অভিজ্ঞতা বলবো বুঝতে পারছিলাম না। কারণ এতক্ষণ হাঁটছিলাম, বেশ ভালোই লাগছিল, মানে পায়ে হাঁটুতে বেশ ব্যথা করছিল, তবে জিনিসটা ভালোই ছিল। কিন্তু এখন মানে সর্বাঙ্গে ব্যথা করছে। রাস্তার অবস্থা তো ততই বছর, আর গাড়িটার অবস্থা ততোধিক খারাপ। মানে সাসপেনশনের তো বালাই নেই, পুরো লাফাতে লাফাতে যাচ্ছে পুরো রাস্তাটা, আর রাস্তার অবস্থা এখানে ভয়ঙ্কর। তবে যতই কষ্ট হোক একদিক দিয়ে আমি এই খারাপ রাস্তাকে সাপোর্ট করব। অনেকেই বলবেন কেন, তবে এর কারণ একমাত্র হচ্ছে যে রাস্তা ভালো করা মানেই এখানের বন্যপ্রাণ শেষ, গাদা গাদা টুরিস্ট আসবে, এবং সেই টুরিস্ট প্রকৃতিকে ভালোবেসে, পাহাড়কে ভালোবেসে আসবে না। বলছি তারা আসবে শুধুমাত্র মদ খেতে এবং হই হুল্লোড় করতে, প্রকৃতিকে নষ্ট করতে। তো তাদেরকে আটকানোর জন্য অবশ্যই এইসব রাস্তা খারাপ থাকাই ভালো। যাই হোক, অবশেষে আমরা চলে এলাম শ্রীখোলা। এটাই হচ্ছে শ্রীখোলার সেই ব্রিজ, তলা দিয়ে বয়ে চলেছে শ্রীখোলা নদী। এখানে একটা মজার জিনিস হচ্ছে এই পার অব্দি গাড়ি আসে, আবার ওই পারে আরেক সেট গাড়ি দাঁড়িয়ে থাকে। এই যে রাস্তাটি দেখছেন এটা পুরোটাই একটা ঝুলন্ত ব্রিজ, কাঠের তৈরি। এবং দেখুন, দেখতে পাচ্ছেন পুরো ব্রিজটা কিন্তু কাঁপছে। এখান দিয়ে গাড়ি যায় না, এটা শুধু হাঁটার রাস্তা। দুদিকে দু সেট করে গাড়ি দাঁড়িয়ে থাকে। তো এই সমস্যাটা দূর করবার জন্য সামনেই প্রশাসন থেকে একটা গাড়ির রাস্তা, একটা গাড়ির ব্রিজ তৈরি করছে। তো একদম অদূর ভবিষ্যতেই আমরা দেখতে পাবো পুরো তিম্বুরে অবধি, দার্জিলিং থেকে একদম তিম্বুরে অবধি ডিরেক্ট গাড়ি আসছে। তো যাই হোক, আমরা এখন সব জিনিসপত্র, আমাদের মালপত্র নিয়ে ওপারে চলেছি। আজকে পাহাড়কে বিদায় জানানোর পালা। এই 7 দিন ধরে আমরা ভরপুর পাহাড়ি প্রকৃতিকে চাক্ষুষ করতে পেরেছি। তার জন্য সব থেকে বেশি ধন্যবাদ দেব প্রকৃতিকেই। প্রকৃতি এবং অসাধারণ পরিষ্কার আবহাওয়া। কোনোদিন আমরা বৃষ্টি, মেঘ, কুয়াশা কিচ্ছু পাইনি। প্রত্যেক দিনই পুরো ঝলমলে আকাশ ছিল। সেই জন্য কাঞ্চনজঙ্ঘা থেকে এভারেস্ট সব রেঞ্জই আমরা পরিষ্কারভাবে দেখতে পেয়েছি। আজকে আমরা ফিরে চলেছি দার্জিলিং এর উদ্দেশ্যে। দার্জিলিং এ একটা দিন সম্পূর্ণ রেস্ট। সেখান থেকে আমরা রাত্রেবেলা আমাদের ট্রেন আছে কলকাতার উদ্দেশ্যে। তো এই চ্যানেলের প্রথম সিরিজ অর্থাৎ সান্দাকফু সিরিজ এখানেই শেষ। এবার আরেকটা চমকের কথা শেষে বলে রাখি। অনেক ভিডিওই তো হলো পাহাড় নিয়ে, এবার একটু চেঞ্জের দরকার। তো এর পরবর্তী যে ভিডিওটি আসছে সেইটা কিন্তু হচ্ছে অন্য একটি জায়গার ওপর। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর এর পরবর্তী ভিডিওতে যে জায়গার চমক থাকছে সেটা পরবর্তী পর্বেই দেখতে পাবেন। দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি, সঙ্গে থাকুন।